আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা প্রথম অধ্যায় থেকে। তো আমরা শুরুতেই আলোচনা করি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কি। আমরা জানি ইতিহাস বলতে বুঝি যে আমাদের পূর্বের অর্থাৎ আদি যুগের যে সভ্যতা বা সংস্কৃতি যা কিছু রয়েছে তাই হচ্ছে আমাদের ইতিহাস। যে সূত্র বংশ পরম্পরা ধরে রেখেছি তাই মূলত হচ্ছে ইতিহাস। আর বিশ্ব সভ্যতা বলতে বোঝায় সারা বিশ্বের এক এক ধরনের এক এক রকম সভ্যতা রয়েছে যা আমরা ইতিহাস থেকে পড়লে বা জানলে সেটা বুঝতে পারি। তো আসুন আমরা ইতিহাস পরিচিতি সম্পর্কে জানি। ইতিহাস পরিচিতি বলতে বোঝায় যে ইতিহাসের পরিচিতি জানতে গেলে আমাদের প্রথমত জানতে হবে ইতিহাস কি। আমরা মূলত জানি যে আমাদের বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তার দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ হওয়ার পরে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আমরা 1971 সালে 16 ডিসেম্বর তা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা জয়লাভ করেছিলাম। আর এখান থেকে জানা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা বিভিন্ন ধরনের আমাদের এটা একটা কি যে একটা হচ্ছে গৌরবের বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা একটা হচ্ছে গৌরবের বিষয়। এই গৌরবের বিষয়টা হচ্ছে আমাদের বাঙালির জাতির অনেক গৌরবের বিষয় রয়েছে এরকম, শুধু মুক্তিযুদ্ধ না, যে গৌরবের বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে মুক্তিযুদ্ধটা হচ্ছে অন্যতম একটা বিষয়। তো এখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের ইতিহাস সম্পর্কে পড়তে হবে, রিসার্চ করতে হবে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো যে ইতিহাস যে কি বা ইতিহাস সম্পর্কে জানা কতটুকু জরুরি সেগুলো সম্পর্কে আমরা ভালোভাবে অনুধাবন করতে পারবো। আসলে আমরা জেনে নিই যে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে। ইতিহাস ও ঐতিহ্য কি? আমরা যা ইতিহাস শব্দটি শুনেছি, ইতিহাস শব্দের অর্থ হচ্ছে, ইতিহাস শব্দটি এসেছে কি থেকে? ঐতিহ্য শব্দ থেকে। ইতিহাস শব্দটি এসেছে মূলত কোন শব্দ থেকে? ঐতিহ্য শব্দ থেকে। এই ঐতিহ্য শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য শব্দের অর্থ কি হচ্ছে তাহলে? ঐতিহ্য। এই ঐতিহ্য বলতে কি বোঝায় আসুন আমরা জেনে নিই। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো নোটস করে নিবা অবশ্যই, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেমন ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং ইতিহাস কাকে বলে বা ঐতিহ্য কাকে বলে সে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে নোট করে রাখতে হবে। ঐতিহ্য বলতে কি বোঝায়? যে অতীতের অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো ভবিষ্যতের জন্য যেগুলো সংরক্ষিত থাকে এবং আমরা সেগুলো বংশ পরম্পরায় যেগুলো ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে মূলত ঐতিহ্য। দেখুন এখানে বলেছেন যে কার বলেছেন যে তার মধ্যে বলেছেন ইতিহাস হলো কি বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, এক কি অন্তহীন সংলাপ, যে সংলাপের কখনো শেষ হয় না। অর্থাৎ ইতিপূর্বে যা হয়েছে এবং বর্তমানে যা চলছে সেটাই হচ্ছে ইতিহাসের মধ্যবর্তী যা কিছু ঘটনা ঘটে যাচ্ছে সেটাই মূলত ইতিহাস। বর্তমানে সকল বিষয়ে কি ক্রমবিবর্তন এবং অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ এক একটা বিষয় যে অতীতে যা কিছু ঘটে গেছে সেই বিষয়গুলোর উপর সেই ক্রমবিবর্তনের ধারায় সে অতীতের বিষয়গুলো আজ পর্যন্ত যা কিছু কি হচ্ছে সেই ভিত্তি করে তার উপর থেকে আমাদের এই বিষয়গুলো গড়ে উঠেছে এবং এখন পর্যন্ত তার সময়েরও কি সময়েরও ইতিহাস হচ্ছে লেখা হয়। বর্তমান সময়ে যা কিছু ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো কি হয়, ইতিহাসবিদরা সেগুলো নোট করে রাখেন এবং সেগুলো লিখে থাকেন। তো এই লেখাগুলোকে কি বলা হয় বর্তমান সময়ে? সেটা সাম্প্রতিক ইতিহাস বলা হয়ে থাকে। এই সাম্প্রতিক ইতিহাসটাই আবার কি হয়ে যায় পরবর্তী জেনারেশনের জন্য, সেটা আবার ঐতিহাসিক বা ইতিহাস হয়ে যায়। ঠিক আছে, আসুন আমরা জেনে নিই ইতিহাসের সন্ধি বিচ্ছেদ কি। আমরা জেনেছি ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে জানা যায় যে ইতি যোগ আস, ইতি যোগ আস। দেখুন আমরা জেনে নিই, লিখে দিচ্ছি আমি। ইতি যোগ আস, তাহলে ইতিহাস সন্ধি বিচ্ছেদ করলে হয় ইতি যোগ আস।
সুতরাং এই ইতিহাস শব্দের প্রতিশব্দ হচ্ছে ইতিহাস শব্দের এই ইতি বা ইতি শব্দের প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। যে ইতিহাসের এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, মূলত এটা হচ্ছে একটি সন্ধি বিচ্ছেদ। এর অর্থ হচ্ছে কি এমনই ছিল বা ঘটেছিল, এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসনও বলেছেন যে ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে কি ইতিহাস, ইতিপূর্বে ঘটে যাওয়া যে কোনো ঘটনাই হচ্ছে ইতিহাস। আসুন গ্রিক শব্দ হিস্টোরি, মূলত হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দটি এসেছে এবং এই হিস্টোরি শব্দটির উৎপত্তি হচ্ছে হিস্টোরিয়া শব্দটির উৎপত্তি হচ্ছে হিস্টোরি, আর যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস, যার বাংলা প্রতিশব্দ কি ইতিহাস। আর এই বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস, কিন্তু বাংলা পারিভাষিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান, বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সত্যানুসন্ধান। এই হিস্টোরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হেরোডোটাস। তিনি কত শতকে এটি ব্যবহার করেছিল? 5ম শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে তিনি ব্যবহার করেছিল। তিনি বিশ্বাস করতেন, অর্থাৎ হেরোডোটাস বিশ্বাস করতেন যে হিস্টোরিয়া শব্দটি, হিস্টোরি যে ইতিহাস যে আছে, এই ইতিহাস হলো মূলত হচ্ছে যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল, তাই হচ্ছে মূলত ইতিহাস। তিনি অর্থাৎ এই ইতিহাস তিনি বিষয়গুলো গবেষণা করতে গিয়ে তিনি এই ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন এবং ইতিহাসকে গবেষণার মাধ্যমে তিনি তুলে ধরেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে। তো আমাদের ইতিহাসের ফলে দেখা গেছে যে এই ইতিহাস ধরে রেখেছেন এই জন্য যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালোভাবে সেই বিষয়গুলো অনুধাবন করতে পারে, পড়তে পারে, জানতে পারে এবং সেই জানা থেকে তারা যেন পরবর্তীতে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হতে পারে। ঠিক আছে। আমরা জানি যে আধুনিক ইতিহাসের জনককে, আধুনিক ইতিহাসের জনক হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্ক। ঠিক আছে, লিওপোল্ড ফন র্যাঙ্ক। তিনি মনে করেন যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল ও অনুসন্ধান ও তার বিবরণী হচ্ছে কি ইতিহাস, যা ঘটে গেছিল, যা অনুসন্ধান হয়েছিল তার বিবরণটাই হচ্ছে মূলত ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার কি বিবর্তনের সঙ্গে একটা হচ্ছে বিষয়, যেটা আমরা বিবর্তন করে রাখছি, বিবর্তন করা হয়েছে। আসুন আমরা জেনে নিই এ পর্বে যে ইতিহাসের উপাদান, আসলে ইতিহাসের উপাদানগুলো কি কি। ইতিহাসের অনেক উপাদান রয়েছে, যেসব তথ্য হচ্ছে আমরা প্রমাণ করি, যেসব তথ্য প্রমাণের ভিত্তিতে গড়ে উঠেছে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য করা সম্ভব, তাকেই আমরা মূলত হচ্ছে ইতিহাসের উপাদান বলে থাকি। আর এই ইতিহাসের উপাদান মূলত হচ্ছে দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান কোনটা? যেটাকে আমাদের ঐতিহাসিকগণ যারা সাহিত্য গ্রন্থে বিভিন্নভাবে লিখে তারা সংরক্ষণ করে রেখেছেন, সেটাই হচ্ছে লিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে আমরা বলতে পারি আমাদের দেশে বিভিন্ন ধরনের অনেক হচ্ছে পরিব্রাজক এসেছিল বিভিন্ন সময়ে। তো দেখা গেছে যে চীনা যে পরিব্রাজক এসেছিল, যথাক্রমে বলতে পারি যে চীনা ফা হিয়াং, হিউয়েনসাং এরা এসেছিল, এদের ধর্মগ্রন্থেও আমরা সেই ইতিহাস সম্পর্কে জানতে পারি। আবার দেখা গেছে যে পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক এসেছিল ইবনে বতুতা এসেছিল এই অঞ্চলের সম্পর্কে। তিনি অন্যদের বই থেকে আমরা যেটা জানতে পারি এবং হচ্ছে পরবর্তীতে তিনি যে তার বইয়ে উল্লেখ করেছেন আমাদের এদেশের কাহিনী এবং যে ইতিহাস সম্পর্কে, তার বই থেকেও আমরা সেটা সুন্দরভাবে জানতে পারি। এবং এগুলো থেকে জানা গেলে হয় কি, এসব বর্ণনা থেকে আমরা তৎকালীন যুগের বা তৎকালীন সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে পারি এবং আমরা সেই ইতিহাস সম্পর্কে জানতে পারি। সাহিত্য উপাদানের মধ্যে আরও যে সমস্ত রয়েছে সেটা হচ্ছে রূপকথা, কল্পকথা। ঠিক আছে, রূপকথা, কল্পকথার মধ্যেও আমাদের যে কল্পকাহিনী, তিব্বতের যে লেখক ছিলেন
তিব্বতের লেখক কে ছিলেন? লামা তারনাথ। লামা তারনাথ তিনি তার তিনি বর্ণনা করেছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের যে গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে। সো এই যে রাজ সিংহাসন যে সম্পর্কে আলোচনা করেছিল, এটা একটা কল্পকাহিনী ছিল মূলত, কিন্তু যারা ঐতিহাসিকগণ রয়েছিলেন তারা কি করেছিলেন যে এই ঐতিহাসিকের কল্পকাহিনী থেকে তারা মনে করতেন যে কিছু না কিছু সত্যতা ছিল সেখানে। সেই গল্পটা বা কল্পকাহিনী যে তিনি চরিত্রটা তৈরি করেছিলেন সেটার মধ্যে কোনো সত্যতা ছিল। তারা এই কল্পকাহিনীগুলো থেকেই রিসার্চ বা গবেষণা করে খুঁটিয়ে দেখে সেখান থেকে কি করে ঐতিহাসিক যে আমাদের যে ধর্মীয় আচার আচরণ এবং হচ্ছে সংস্কৃতি যা কিছু আছে না কেন সেখান থেকে তারা তুলে ধরেন এবং সেগুলা কি করে পরবর্তী সময়ে তারা তারা সেই জিনিসগুলোকে আলোচনা করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে সেগুলো তুলে ধরেন। অলিখিত আরেকটা আছে কি আমরা জানলাম, অলিখিত অর্থাৎ হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। অলিখিত প্রত্নতাত্ত্বিক উপাদান। অলিখিত প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলা? যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে গভীরভাবে কি করতে পারি, ইত্যাদি স্থান সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই। সেই বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। সেই বস্তু বা এগুলা কি হচ্ছে? প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত হচ্ছে অলিখিত উপাদান। তাহলে অলিখিত উপাদান মূলত কি? প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে রয়েছে মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি ইত্যাদি। এই সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শনের মাধ্যমে জানা যায় যে কি করা হয়। সেই প্রত্নতত্ত্বগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলো কোন যুগের ছিল, কোন সময়ের ছিল, সেই স্থান এবং কালটাকে নির্ধারণ করা হয়, সময়টাকে নির্ধারণ করা হয় সেটা কোন সময়ের ছিল। সো এই জিনিসগুলো আমরা কি করতে পারি? প্রত্নতত্ত্বর মাধ্যমে, গবেষণার মাধ্যমে, সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই সময়গুলোকে জানতে পারি। আবার দেখা গেছে কি যে জীবন ধারণের জন্য সেই সময়গুলোর মাধ্যমে, সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি করা যায় যে আগের মানুষের যে জীবনধারা ছিল, তাদের জীবনধারা কিভাবে তারা অতিবাহিত করত, তাদের ব্যবহার্য জিনিসপত্র যেমন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তারা কিভাবে কি করত এবং কৃষিকাজের জন্য তারা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করত সেগুলো আমরা ধারণা পেয়ে থাকি এবং কোন সময় কত যুগের সেটাও আমরা ধারণা পেয়ে থাকি। বর্তমান সময়ে আমরা দেখেছি যে প্রত্নতত্ত্ব নিদর্শন সময়ের মধ্যে বাংলাদেশে অনেক প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। তার মধ্যে মহাস্থানগড়, হচ্ছে পাহাড়পুর ইত্যাদি এই জিনিসগুলো অনেকগুলো রয়েছে। তার মধ্যে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। নরসিংদীর হচ্ছে ওয়ারী বটেশ্বর। এই ওয়ারী বটেশ্বরের দেখা গেছে কি প্রায় 2500 বছরের পুরনো এই সভ্যতা। ওয়ারী বটেশ্বর হচ্ছে প্রায় 2500 বছরের পুরনো সভ্যতা। এই সভ্যতা এই যে সময় একটা নির্ধারণ করেছে, এটা জানা শুধুমাত্র সম্ভব হয়েছে ইতিহাসকে শুধুমাত্র গবেষণা করে এবং এগুলোকে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সেখানকার যে যন্ত্রপাতি যা কিছু পেয়েছে না কেন ওই সভ্যতা থেকে, সেটার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সময়টা তারা নির্ধারণ করতে পেরেছে, নতুবা আমাদের এটা জানা সম্ভব ছিল না। সুতরাং আমরা বলতে পারি যে এই প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদেরকে ইতিহাস সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে, ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা কি করতে পারবো? এই ইতিহাস সম্পর্কে সম্যকভাবে ধারণা রাখতে পারবো এবং আমাদের দেশের প্রতি তাহলে আমাদের দেশপ্রেম বৃদ্ধি পাবে। সো শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।